তারেক রহমান আগামী 25 ডিসেম্বর ঠিক কয়টার সময় বা কখন বাংলাদেশে পৌঁছবেন সেটি নিয়ে কিছু তথ্য রয়েছে আমাদের হাতে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিয়ে নতুন কিছু তথ্য এসেছে গণমাধ্যমে আজকে। একই সঙ্গে আজকে আরেকটি ঘটনা আলোচনার জন্ম দিয়েছে, সেটি হচ্ছে এক এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সেটি নিয়েও আলোচনা চলছে, সেটি আসলে হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা সেটি নিয়েও কথা বলবো। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের বিশেষ লাইভ অনুষ্ঠান দিনের খবরে, যেখানে আলোচনা করা হবে সারা দিনের আলোচিত ঘটনা নিয়ে। আপনাদের সাথে রয়েছে আমি মৌসুমী সুলতানা, আমার সঙ্গে আলোচনা যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির মাসুদ। মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের লাইভে। প্রথমে একটু আপনার কাছে জানতে চাই, তারেক রহমান দেশে ফিরছেন প্রায় দীর্ঘ 17 বছরের বেশি সময় পর, সেটি নিয়ে আলোচনা এখন চলছে সারা দেশব্যাপী। একই সঙ্গে তারেক রহমানের এই দেশে ফেরা নিয়ে বিএনপি নানা রকম প্রস্তুতি নিচ্ছে তারেক রহমানকে বরণ করে নিতে। আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে তারেক রহমান ঠিক বাংলাদেশ সময় কখন বাংলাদেশে পৌঁছবেন, বা তিনি কিভাবে ফিরছেন, তার সঙ্গে তার মেয়ে ফিরছেন কিনা, নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি যেমনটা বলছিলেন, দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরবেন, এটি নিয়ে বিএনপি যে প্রস্তুতি সেটি কিন্তু মির্জা ফখরুল আলমগীর গত 2 দিন আগে প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় এবং দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করতে চায়। আজকে আমরা যেটি লক্ষ্য করেছি যে সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে নতুন একটি তথ্য এসেছে যে তারেক রহমানের সঙ্গে তার মেয়ে জাইমা রহমান, তিনিও আসলে তার সঙ্গে দেশে ফিরছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আসবেন, যেটি বেলা 11:55 সময় বাংলাদেশে এয়ারপোর্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর পরবর্তী সময়ে তিনি সরাসরি এভার কেয়ার আসার কথা রয়েছে। আমরা যেমনটি জানি যে বেগম খালেদা জিয়া তিনি গত 23 নভেম্বর থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার নানা ধরনের তথ্য আমরা পেয়েছি। তো যেটি আসলে সরাসরি তিনি তার মাকে দেখতে এয়ারপোর্ট থেকে, পাশাপাশি নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষা সকল কিছু কিন্তু তাকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। এর সাথে আরো যুক্ত করা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও, তিনিও দেখভাল করছেন। এছাড়া আমরা বিএনপি পরিবারের যিনি আহ্বায়ক রয়েছেন রুমন, তিনি আসলে সব দিক দেখাশোনা করে তার যে প্রোটোকল সেটি নিশ্চিত করে তাকে তদারকি করা হচ্ছে। তার মানে হচ্ছে তারেক রহমান বাংলাদেশে পৌঁছবেন ঠিক 25 ডিসেম্বর বাংলাদেশ সময় 11:55 তিনি ল্যান্ড করবেন এবং সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ারে চলে আসবেন মাকে দেখতে। এটি এখন পর্যন্ত জানা যাচ্ছে। এবং বিএনপি যে প্রস্তুতিগুলো নিচ্ছে, আমরা যেটি জানছি যে এভারকেয়ারে তারেক রহমানকে সেখানে যদি তাকে স্বাগত জানানো হয়, সেক্ষেত্রে এভারকেয়ারের আশেপাশে কোনো জায়গা খোঁজা হচ্ছে, সেটা আমরা জানতে পেরেছি। বিএনপির তরফ থেকে যেটি বলা হচ্ছে যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিহাস করে রাখবার জন্য তারা বিশেষ কিছু আয়োজন করছে। এর মধ্যে কি কি রয়েছে আপনার জানা মতে? কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে যে ট্রেন পথগুলো রয়েছে সেই ট্রেন পথে প্রত্যেকটি লাইনেই দিনের বেলার পরবর্তী সময় অর্থাৎ 24 তারিখ দিবাগত রাত থেকেই তারা বিশেষ ট্রেন চেয়েছে এবং সেই ট্রেনের ভাড়া যা আসে সেটি আসলে বিএনপির পক্ষ থেকে পরিশোধ করা হবে। তারা মোট 8টি পথ দেখেছে। 8টি মানে বাংলাদেশের যে রেল পথগুলো রয়েছে যেখান থেকে সংযোগ শুরু, সেই প্রত্যেকটি পথের সঙ্গে ঢাকার যে কানেকশন আছে সেই কানেক্টিভিটিটুকু থেকেই তারা ট্রেন চেয়েছে। মূলত বলা যায় যে তারা সড়ক পথ যেগুলো আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বাস মালিক যারা আছেন তারাও কিন্তু আসলে উদ্গ্রীব হয়ে বসে আছেন যে তারেক রহমান দেশে ফিরছেন। এসব কিছুকে ঘিরেই, তিনি দেশে ফেরাকে ঘিরেই সারা দেশব্যাপী মানুষের যে আগমন ঢাকা শহরে ঘটবে সেটি নিয়ে বিএনপির প্রস্তুতি আছে। কিন্তু আসলে আমরা যেমনটি জানি যে 25 ডিসেম্বর সড়কের যে অবস্থা, বাংলাদেশের যে সড়কগুলো রয়েছে সেখানে এয়ারপোর্ট থেকে এভারকেয়ার পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বে আসলে মানুষের যে সংখ্যা সেটি আসলে ধরতে পারবে কিনা সেটি নিয়ে কিন্তু অনেকেই কথা বলছেন। আমরা আজকে বিএনপির একজন নেতাকে বলতে শুনেছি যে এয়ারপোর্ট থেকে এভারকেয়ার যতটুকু সড়ক আছে তার 4 গুণ মানুষ হবে শুধুমাত্র ঢাকা শহরের এই রাস্তাটাতেই। সড়কের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ। এবং সেদিন কিন্তু নিরাপত্তার যে বিষয়গুলো, নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল গঠন করা হচ্ছে,
স্বেচ্ছাসেবী যারা আছেন তারা এই যে এই বিষয়গুলোকে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন, সেটি আসলে 25 তারিখে দেখার অপেক্ষা যে আসলে নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবে। সেদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন, একই সঙ্গে দলের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থাপনা করা হচ্ছে যাতে বিভিন্ন ঢাকার বাইরে থেকে যেসব নেতাকর্মী আসে তাদের যাতে শৃঙ্খল ভাবে রাখা যায়, সুশৃঙ্খল ভাবে রাখা যায় সেটি চাই। একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার আলোচনার মধ্যেই আজকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। আজকে ব্রিফিংয়ে কি বলেছেন তিনি? ডাক্তার এজিএম জাহিদ হোসেন আজকে কিছুটা আশার বাণী শুনিয়েছেন বলা যায়। আমি আজকে যেমনটি দেখেছি যে তিনি যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়া আগের চেয়ে কিছুটা ভালো এবং সবগুলো চিকিৎসায় তিনি নিতে পারছেন। আমরা গেল কয়েকদিনের যে সংবাদগুলো, পাশাপাশি তারা বিবৃতি দিয়েছেন 2 দিন, আজকে প্রায় 4 দিন পর তারা একটি ব্রিফিং করেছেন যেখানে কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, প্রত্যেকটি চিকিৎসা নেবে। এবং যারা বিদেশি চিকিৎসক আছে, আমরা জানি যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং বাংলাদেশ যে চিকিৎসক আছে তাদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড কিন্তু একটি বিষয় বলেছে যে তিনি সুস্থ হয়ে ফিরবেন, এমন আশাবাণী কিন্তু ডাক্তার এজিএম জাহিদ হোসেন তার মুখে বলেছেন। সুতরাং বলা যায় তার যে শারীরিক অবস্থা সেটি গত 27 নভেম্বর যেমনটি শোনা গিয়েছিল যে তিনি হয়তো আর ফিরবেন না, এমন নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল, কিন্তু সবশেষে আজকে যে সংবাদ সম্মেলনে সেটি অনেকটা আশার বাণী শুনিয়েছে যে বেগম খালেদা জিয়ার সুস্থতার অনেকটাই কাছাকাছি। সেটি বলাই যায় যে এবং চিকিৎসকরাও বলছেন যে তিনি সুস্থ হয়ে ফিরবেন, এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন তারা। এই খালেদা জিয়ার শারীরিক অবস্থার পাশাপাশি বাংলাদেশের মানুষের আরেকটি জানার আগ্রহের জায়গা রয়েছে, সেটি যেমন আমরা হাদির কথা বলতে পারি। ওসমান হাদি, তিনি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন, তার শারীরিক অবস্থা এখন কেমন, যদিও দলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, তিনি কিন্তু গত শুক্রবার 2:20 জুমার নামাজ পরবর্তী সময়ে যে দুর্বৃত্তদের গুলি, সেটি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে ভেদ করে বেরিয়ে গেছে। এর পরবর্তী সময়ে তাকে প্রথমে ঢাকা মেডিকেল, এরপর রাজধানী এভারকেয়ার হাসপাতাল, ঢাকা মেডিকেল তার প্রথম অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। এরপর এভারকেয়ার আনলে একদিন এখানে অবস্থানের পর তার পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য, তার জীবনের বাঁচার তাগিদে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে, সেটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তবে আমরা গতকাল রাত থেকে যেমনটা দেখেছি যে তাদের সিঙ্গাপুরের যেই পররাষ্ট্রমন্ত্রী আছেন তিনি কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জানিয়েছেন যে তার অবস্থা কিছুটা খারাপের দিকে। অর্থাৎ আজকে আমরা সকাল থেকে ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু একটি বিষয় বলা হয়েছে যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি, এবং সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা গতকাল থেকে নানা ধরনের গুজবও দেখেছি যেখানে বলা হয়েছে ওসমান হাদি আর নেই, কিন্তু দিন শেষে ইনকিলাব মঞ্চ কিংবা তার যে নিকটাত্মীয়রা আছেন তারা একটি বিষয় নিশ্চিত করেছেন তিনি বেঁচেছেন। তবে আরেকটি বিষয় বলে রাখি যে তার কিন্তু আজকে একটি হার্ট অ্যাটাক হয়েছে, যে হার্ট অ্যাটাকের চিকিৎসার জন্য তার একটি অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। সেই অনুমতিও কিছুক্ষণ আগেই তার পরিবার সিঙ্গাপুরে যারা চিকিৎসা করছেন তাদেরকে দিয়েছেন, যে তারা চাইলে যে কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেন। সেটি তাহলে তাদের পরিবারের সম্মতিতেই সেখানে অস্ত্রোপচার হতে পারে। তারপরে হয়তো নিশ্চয়ই জানা যাবে হাদির শারীরিক অবস্থা কি। যেটি জানার একটি জন্য বিষয় নিশ্চিত করে বলা যায় যে হাদির শারীরিক অবস্থা খুব একটি ভালো না, মানে সংকটাপন্ন বলা হচ্ছে, যেটি আমরা জানতে পারছি যে হাদির শারীরিক অবস্থা এখন পর্যন্ত অত্যন্ত সংকটাপন্ন এটি বলা হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশের অনেকটাই আমরা দেখছি গতকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি, নানা রকম ইস্যু চলছে। গতকাল যেমন আমরা দেখেছি ইন্ডিয়ান হাই কমিশন একটা ঘেরাওয়ের কর্মসূচি ছিল, একই সঙ্গে ভারতীয় ভিসা সেন্টারটি বন্ধ ঘোষণা করা হয়েছিল, যদিও আজকে দেখেছি আজকে সেটি চালু করা হয়েছে। এরকম একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আজকে আরেকটি ঘটনা আলোচনার জন্ম দিয়েছে, সেটি হচ্ছে যে একজন এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে কি তথ্য রয়েছে, পুলিশ কি বলছে, কোনো আপডেট তথ্য রয়েছে কিনা আপনার কাছে? মূলত আজকে সকাল 11টার সময় প্রথম জানা যায় যে এনসিপি একজন নেত্রী মারা গেছেন জিগাতলার একটি হোস্টেল থেকে। এর পরবর্তী সময়ে ঢাকা মেডিকেলে সামান্তা শারমিন এবং একজন চিকিৎসক তিনিও ছিলেন, সঙ্গে ডক্টর আহাদ তিনিও ছিলেন। তিনি যেটি বলেছেন যে স্বাভাবিক মৃত্যু বা নিজে আত্মহত্যা করলে এক ধরনের পোস্টমর্টম রিপোর্ট আসবে, পাশাপাশি যদি তাকে খুন করা হয় সেই ক্ষেত্রে আত্মহত্যা রিপোর্টটি ভিন্ন আসবে। এটি তিনি দেশবাসী, চিকিৎসক যারা মর্গে কাজ করেছে তাদের উপর দৃষ্টি আকর্ষণ করেছেন, পাশাপাশি তিনি গণমাধ্যমের আকর্ষণ করেছেন, যেটি বলেছেন যে গণমাধ্যম কর্মীদেরও ওয়াচডগ হিসেবে কাজ করতে হবে। এই হত্যাকাণ্ড বা আত্মহত্যা যেটি আমরা আসলে এখন পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এটি আসলে কিভাবে হয়েছে তারা এখনো জানে না, তবে তারা তদন্ত করছে।
কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু ফেসবুকে একটি বিষয় ছড়িয়ে পড়েছে যে তাকে হত্যা করা হয়েছে এমনটি অনেকে দাবি করছে। আবার যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা কিন্তু বলছেন যে এটি, আমরা যদি একটু পেছনে ফিরে যাই, যে সর্বশেষ ধানমন্ডি 32 এর যেই শেখ মুজিবের বাড়িটি রয়েছে সেখানে যেদিন ভাঙচুর করা হয় সেদিন কিন্তু এই যে আজকে যিনি মারা গেছেন বা যার লাশ পাওয়া গেছে তার তিনি কিন্তু একজনকে পিটিয়েছিলেন, এমন ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে অনেক আওয়ামী লীগের যারা আছেন তারা বলছেন যে এটি তার কর্মফল। কিন্তু এখন পর্যন্ত যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনোটাই নিশ্চিত করেনি তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন সেটি নিশ্চিত হয়নি। তবে আশপাশে যে সিসিটিভি ফুটেজগুলো আছে সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই সংরক্ষণ করেছেন এবং তারা চেষ্টা করছেন যে এই ঘটনার পেছনে আসলে কি ঘটনা রয়েছে। কিন্তু তার একজন বন্ধু আছেন যার সঙ্গে তার 1 মাস আগে পরিচয়, তিনি যেমনটি বলেছেন যে তিনি সকালবেলা আরেক বন্ধুর কাছ থেকে জানতে পারেন যে আজকে যিনি এনসিপি নেত্রী নিহত হয়েছেন তিনি মারা গেছেন। তাকে অনেকে বলছেন এটি আত্মহত্যা, তিনিও তেমনটি আমাদেরকে বলেছেন যে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু আসলে নিশ্চিতভাবে কোনো কিছুই জানি বলা যায় না। সেক্ষেত্রে মাসুদ, আমরা যেটা জানতে পাচ্ছি যে তিনি রাজনৈতিক একটি প্রতিহিংসার শিকার হয়েছিলেন, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন যে এই আওয়ামী লীগের 32 নম্বর ধানমন্ডির ঘটনার পর তাকে নানাভাবে হুমকি কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল, তিনি বুলিং এরও শিকার হয়েছিলেন, সেটাও আমরা জানতে পাচ্ছি। এই ব্যাপারে কি তিনি কোনো পদক্ষেপ নিয়েছিলেন বা সেরকম কোনো তথ্য কি আপনাদের কাছে ছিল? হ্যাঁ, একদমই। গত 8ই ডিসেম্বর তিনি ধানমন্ডি থানায় একটি অভিযোগ দায়ের করেন, জিডি করেন, যেখানে কিন্তু তিনি বলেছিলেন তাকে হুমকি দেওয়া হচ্ছে। এছাড়াও গত কয়েকদিনের যে অবস্থা সেখানে কিন্তু এই 32-এর ঘটনা ঘটার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ঘটনা ঘটার পরবর্তী সময়ে এনসিপির এই নেত্রীর উপরে নানা ধরনের যে সাইবার বুলিং, বিশেষ করে তার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, সেখানে কিন্তু নানা ধরনের প্রকাশ্য হুমকি চলে এসেছিল। যে আমরা কয়েকটি কমেন্টস আজকে দেখছিলাম যে যেখানে বলা হচ্ছে তোকে দেখে নিব, তোর লাশ পাওয়া যাবে, এমন নানা ধরনের অবস্থায় কিন্তু এই যিনি মারা গেছেন তার অবস্থা চলে গিয়েছিল। অর্থাৎ তিনি 8ই ডিসেম্বর যে অভিযোগ দায়ের করেন এর পরবর্তী সময় আজকে লাশ পাওয়াটাই কিন্তু অনেকটাই আশঙ্কা বা অনেকটাই সম্ভাবনা তৈরি হচ্ছে তাকে কি মেরে ফেলা হয়েছে কিনা, এমন প্রশ্নও কিন্তু যাচ্ছে। তো তিনি আসলে গত 8ই ডিসেম্বর অভিযোগ দায়ের করেছিলেন, যে অভিযোগের মাধ্যমে আসলে তিনি তার যে জীবনের ঝুঁকি বা হুমকি পাচ্ছিলেন সেই বিষয়গুলো নিশ্চিত করেছিলেন। একদমই তাই। এবং সেইটি থেকে কিন্তু বলা যায়, যদিও পুলিশ বলছে যে এটি আত্মহত্যার ঘটনা এবং একই সঙ্গে দলের এনসিপি থেকে বলা হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে, অবশ্যই একটি তদন্ত হবে, নিশ্চয়ই সেটি উঠে আসবে। মাসুদ, আজকে আর কি কোনো গুরুত্বপূর্ণ খবর রয়েছে কিনা আজকে সারা বাংলাদেশে? আমরা কিছুক্ষণ আগে একটি বিষয় লক্ষ্য করেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার পদত্যাগের দাবিতে ছাত্র শক্তির পক্ষ থেকে শাহবাগে অবস্থান নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যদি আজকে রাতের মধ্যে তার পদত্যাগ না দেওয়া হয় সেক্ষেত্রে তারা যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেখানে গিয়ে তারা অবস্থান নেবেন এবং পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা সেখানে। কিসের দাবিতে তারা পদত্যাগের দাবি তারা উঠিয়েছে কেন? মূলত ওসমান হাদির উপর যে হামলাকারীরা তারা কিন্তু আমরা সর্বশেষ যে গণমাধ্যম সূত্রে জেনেছি ইতিমধ্যেই ভারতে পালিয়ে গেছেন। অর্থাৎ বলা যায় যে এই যে কয়েক ঘন্টার একটি কিলিং মিশন তাদের যেটি ছিল সেটি সম্পূর্ণ করে কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশ থেকে ভারতে পলায়ন, সেখানে একটি ব্যর্থতার কথা শিক্ষার্থীরা পাশাপাশি এই সংগঠনগুলো বলছে। এর বাইরে আজকে সকালে যে ঘটনা এনসিপির একজন নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সেই সকল বিষয়গুলোকে এনেই আসলে ছাত্র শক্তিরা যারা আছেন তারা আন্দোলন করছেন। গতকালকে আমরা দেখেছি এবং কি ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু গত 2 দিন আগে সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই ডাকসু ভিপি সাদেক তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন। এবং এর বাইরে আজকে আমরা যেটি দেখলাম যে ছাত্র শক্তির পক্ষ থেকে একটি বিষয় জোরালোভাবে বলা হয়েছে। আমরা শাহবাগের বেশ কয়েক ঘন্টার আন্দোলন দেখছি, যেখানে থেকে কিন্তু একটি বিষয় তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ অবশ্যই প্রয়োজন, এমন তারা বলছেন এবং তারা একটি আলটিমেটাম দিয়েছেন যে আলটিমেটামটি সম্পূর্ণ না হলে তারা যমুনার সামনে গিয়ে অবস্থান করবে। মাসুদ, আমরা যেটা দেখেছি ইনকলাব মঞ্চ থেকেও কিন্তু যে তারা তাদের ফেসবুকে যে পোস্টটি তারা দিয়েছে সেখানে কিন্তু তারা একটি কথা লিখেছিলেন যে যদি হাদি না ফেরার দেশে চলে যান সেক্ষেত্রে শাহবাগে সাধারণ ছাত্র জনতাকে তারা সেখানে জমায়েত হবার জন্য একটা আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন, এমন একটি ঘোষণাও কিন্তু সেখান থেকে এসেছে। সবকিছু মিলে আসলে আমরা বলতে পারছি যে নির্বাচনের আগে
উত্তপ্ত হয়ে উঠছে আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও আমরা কিছুটা অবনতি দেখছি। সবকিছু কোন দিকে যায় সেটা দেখবার জন্য নিশ্চয়ই আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হবো যদি কোনো আপডেট খবর থাকে। দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক দিনের এই যে আলোচিত ঘটনাগুলো জানতে কিংবা আলোচিত ঘটনাগুলো আদপান্ত নিয়ে আলোচনার বিশ্লেষণ জানতে চোখ রাখুন সবসময় বাংলা নিউজের ফেসবুকে এবং একই সঙ্গে বাংলা নিউজের ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।